नमस्कार बंधुरा शांति रान्नाघरे सबाइके स्वागत। आमी शांति चले एसेছি আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপি চালের পকোড়া অর্থাৎ রাইস পকোড়া। সঙ্গে বানাবো একটি টেস্টি সস। এই সস এবং রাইস পকোড়া কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ, এবং সঙ্গে এই সসটা বানাতে আমার কী কী লাগছে সেগুলো সমস্ত কিছু দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। চলুন দেখে নিই কী কী লাগছে আমার রাইস পকোড়া বানানোর জন্য। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চাল। এখানে আমি 1 কাপ পরিমাণে চাল ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা মতো। আপনারা যদি 6 ঘন্টা না ভেজাতে পারেন তাহলে গরম জলের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তারপরে দেখো এটাকে আমি পেস্ট করে নেব। যতটা পরিমাণে জল দেওয়া দরকার ততটাই দিয়ে আমি পেস্ট করে নেব, অতিরিক্ত জল দিয়ে পেস্ট করব না। দেখো এইভাবে কনসিস্টেন্সিতে আমি কিন্তু করে নিয়েছি ব্যাটারটা। এই ব্যাটারটা দেখতেই পাচ্ছ একদম মিহি পেস্ট করে নেব, একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো থাকবে না, এইভাবে কিন্তু পেস্ট করে নেব। এরপরে আমি এই মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপরে আমি এই বোলের মধ্যেই আবার আমি এই মিক্সিং জারের মধ্যেই আমি কিন্তু কিছুটা পরিমাণে আলুও পেস্ট করে নেব। আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুটাও পেস্ট করে নেব। এখানে দেখো আমি 3টে আলু নিয়েছি। এই 3টে আলুকে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নেব, যাতে আমার মিক্সিং জারের মধ্যে খুব সহজে ব্লেন্ড করা যায়। এই আলুটা পেস্ট করার সময় আমি কিন্তু 3 টেবিল স্পুন কি 4 টেবিল স্পুন মতন কিন্তু জল দিয়ে এটাকে পেস্ট করব। অতিরিক্ত জল দিয়ে কিন্তু পেস্ট করব না, তাহলে কিন্তু পকোড়া বানানোর সময় কিন্তু আমরা বানাতে পারবো না, খুব বেশি পাতলা হয়ে যাবে। তো এখন আমি এই আলুটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এবং আলুটাকেও আমি পেস্ট করে নেব। দেখো এখানে জল আমি খুব অল্প দিলাম, 4 টেবিল স্পুন মতন কিন্তু এখানে জল দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো এখন আমার পেস্ট হয়ে গেছে। পেস্টটা দেখতেই পাচ্ছ একদম মিহি একটা পেস্ট করেছি। যদি কিছু ডালা থাকে এর মধ্যে সেটাকে কিন্তু আমরা হাত দিয়ে একটু স্ম্যাশ করে নেব, তাতেই হবে। দেখো 2-1টা হয়তো বা ডালা এখানে আছে, যেহেতু আমি মিক্সিং জারের মধ্যে দিয়েছিলাম হয়তো থেকে যেতে পারে 2-1টা ডালা। সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো আলুগুলোকে হাত দিয়ে স্ম্যাশ করে নিলেই হবে। এখন আমি এই মিশ্রণটাকে বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ যখন আমি এই মিশ্রণটাকে চালের মিশ্রণের সঙ্গে মিক্সড করব তখন কিন্তু আমাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটু বড় পাত্র হলে খুব ভালো হয়। তার জন্য দেখো আমি চালের মিশ্রণটাকেও এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা একসঙ্গে করে দেব, দিয়ে আমি কিছু সময়ের জন্য ফেটাবো। তার সঙ্গে কিছু মশলাও দেব। আমি কী কী মশলা দেব সেটাও আমি দেখিয়ে দেব। খুবই কম উপকরণ আমি এখানে ইউজ করব, আর এটা খুবই কম উপকরণ ইউজ করছি কারণ আমি যে সসটা বানাবো সেই সসটার সঙ্গে কিন্তু এটা খেলে খুব সুন্দর লাগবে। তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে মশলা দেওয়ার এখানে কোনো দরকার নেই। দেখো এখন আমার পুরো কিন্তু ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ। এখানে লবণটা একদমই স্বাদ অনুযায়ী দিতে হবে। এখানে তাও আমি দিয়ে দিলাম 1/3 টিস্পুন মতন আমি দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে, সেটাও অল্প পরিমাণেই দেব, খুব বেশি নয়। দেখো 1/2 টেবিল স্পুন মতন দিলাম। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এখন এই মিক্সিং প্রসেসটা আমাকে 3 থেকে 4 মিনিটের জন্য করে নিতে হবে, এবং যদি কিছু ডালা থাকে আলুর সেক্ষেত্রে সেটাকেও আমি এই সময় কিন্তু খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। দেখো এইভাবে ভালো করে আমরা কিন্তু ফেটিয়ে নেব মিশ্রণটাকে, তাতে খুবই স্পঞ্জি এবং ক্রিস্পি হবে যখন আমরা পকোড়াটা বানাবো। এখন দেখো আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু এখন আর ফেটাবো না, এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তারপরে কিন্তু আমি পুরো মিশ্রণটাকে আবারও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব। টোটাল মিশ্রণটা ফেটাতে আমার 5 মিনিট মতো টাইম লেগেছে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে লঙ্কার কুচি, তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা। আর আমি এখানে কিছু দেব না, হলুদ বা লঙ্কার গুঁড়ি কিছুই দিলাম না। আপনারা যদি চান সেক্ষেত্রে দিতে পারেন। আমার মনে হলো যে কিছুই প্রয়োজন নেই, এমনিতেই এটা টেস্ট এতটাই ভালো হয়। আপনারা আমি যে সসটা বানাবো সেই সসের সঙ্গে খেলেই অনেকটাই টেস্ট পাবেন। দেখুন এইভাবে আমি কিন্তু আবারও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে, হাত দিয়ে ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে নিলাম। এখন আমার পুরো মিশ্রণটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি বানিয়ে নেব আমার সসটা। সস বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এরপরে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা বা কুচি করে রাখা, এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন।
রসুন আমি এখানে 4 কোয়া মতো রসুন নিয়েছি, দিয়ে আমি এটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখো রসুনটা যখন আমার এভাবে ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি অ্যাড করব সস। এখানে আমি কিষানের চিলি টমেটো সস যেটা আছে সেটাই ইউজ করছি। একটু ঝাল ঝাল ভাব আছে, তার সঙ্গে আমি কিন্তু এখানে গোলমরিচও ইউজ করব। দেখো এরপরে আমি টমেটো সসটা এখানে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে আপনাদের প্রয়োজন ততটাই কিন্তু বানিয়ে নেবেন। আমি এখানে খুব কম পরিমাণে বানাচ্ছি, অলরেডি আমার এই সসটা বানানো আছে ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করা, সেই জন্য আমি অল্প পরিমাণে আপনাদের দেখানোর জন্য কিন্তু বানিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে। এখানে আমি 3 টেবিল স্পুন মতন সস নিয়ে তার সঙ্গে কিন্তু এইভাবে রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই সসটা বানাতে 3 মিনিট মতন টাইম লাগে ম্যাক্সিমাম। এখন দেখো সসটা অনেকটাই রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাচ্ছি, সেটা হলো সসের মধ্যে আমি এখন মেশাবো কিছুটা পরিমাণে গোলমরিচ। দেখো এখন আমি গোলমরিচ দিলাম, গোলমরিচ সামান্যই দিলাম। তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি সসটা ভালো করে। এইভাবে সসটা যখন মিশে আসবে গোলমরিচের সঙ্গে, তার মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার এখানে আমি 2 টেবিল স্পুন মতন নিলাম, আর একটু টক ভাব আনার জন্যই কিন্তু ভিনিগারটা দিলাম। এবং প্রিজার্ভ করতে চাইলে কিন্তু একটু ভিনিগার দিলে কিন্তু বেশি দিন প্রিজার্ভ থাকবে। তারপরে আবারও এইভাবে মিশিয়ে নিয়ে আমি সসটাকে রেডি করে নিচ্ছি। এখানে আর কোনো উপকরণ আমি দেবো না। এখন আমার সসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি সসটাকে এবার নামিয়ে নেব গ্যাসের ফ্লেম থেকে। এরপর দেখো আমি একটা প্যানের মধ্যে এখানে অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখো এরকম তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি দেখে নেব যে তেলটা আমার ঠিকঠাক করে গরম হয়েছে কিনা। তার জন্য একটা পকোড়া দিয়ে কিন্তু আমি আগে দেখে নিচ্ছি। যখন দেখব যে পকোড়াটা ভেসে উঠছে তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু আমি হট টেম্পারেচারের তেলে কিন্তু এখানে আমি সমস্ত পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 সেকেন্ড পরেই দেখবেন যে পকোড়াগুলো উপর দিকে ভেসে উঠেছে। কোনো নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, এমনিতেই কিন্তু উপরের দিকে উঠে আসবে। এখানে আমি কোনো রকম খাওয়া সোডা বা ইনো কিছুই ইউজ করব না, অথচ খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এই পকোড়াগুলো। দেখো এখন আমি প্রত্যেকটা পকোড়া এইভাবে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। পকোড়াগুলো দেওয়ার পরে আমি কিছু সময় ওয়েট করব, আর আমি এখানে কিছু রকম নাড়াচাড়া বা কোনো কিছু করব না। দেখো দেখতেই পাচ্ছ যে পকোড়াগুলো এমনি কিন্তু ওপরের দিকে ভেসে উঠছে। তারপরে যখন একটু ভেসে উঠবে তারপরে কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই মিডিয়াম রেখে ভাজবো, স্লো বা একদম হাই কিন্তু করব না। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন কিন্তু ভেজে নিলেই পকোড়াগুলো একদমই রেডি হয়ে যাবে। এখন আমি পকোড়াগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে। কিছু সময় পরে দেখবে এখন পকোড়াগুলো আমার অনেকটাই লাল হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু একটু গোল্ডেন কালার এসে গেলেই কিন্তু আমি পকোড়াগুলোকে তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না, এতে কিন্তু যদি আমরা বেশিক্ষণের জন্য ভেজে নিই তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু ক্রিস্পির থেকে বেশি শক্ত লাগবে। তার জন্য আমি কিন্তু এইভাবে দেখো হালকা লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এইভাবে যখন কালার আসবে তখন কিন্তু আমি পকোড়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। খুবই সিম্পল প্রসেসে ভাজার প্রসেস, এটা কিন্তু কোনো রকম নতুন প্রসেস নয়। আপনারা যারা বাড়িতে পকোড়া বানান অলরেডি তারা কিন্তু খুব সহজেই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। গেস্ট এলে আপনারা খুব সহজে এটাকে পরিবেশন করতে পারেন। আগে থেকে বানিয়ে রাখার দরকার নেই, শুধুমাত্র আগে থেকে ব্যাটারটা বানানো থাকলে আপনারা গেস্ট এলে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে এটাকে সার্ভ করতে পারেন এবং খুবই সুস্বাদু হয়। চায়ের সঙ্গেও এটা আপনারা সার্ভ করতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু নেক্সট বারে আবারও দিয়ে দিলাম কিছু পকোড়া। সেটাও দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি আবারও হালকা লালচে করে বা গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো এখন কিন্তু আমার দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। খুবই কম সময়ের মধ্যে এরকম একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এখন আমি একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। দেখুন এইভাবে আমি কিন্তু একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। বাইরে থেকে একদম ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই সফট হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই বানান। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে নেবেন, যাতে আমার চ্যানেলে কোনো
নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।